তো হ্যালো সিএফসিআর রক্ত ও সঞ্চালনের 2 নম্বর ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। গত ক্লাসে আমরা লোহিত রক্তকণিকা বা এরিথ্রোসাইট সম্পর্কে পড়ছিলাম। আজকে আমরা পড়ব লিউকোসাইট বা শ্বেত রক্তকণিকা সম্পর্কে। তো শ্বেত রক্তকণিকার ইংরেজি হচ্ছে লিউকোসাইট। এটাকে ডব্লিউবিসি বলা হয়। ডব্লিউবিসির পূর্ণরূপ হচ্ছে হোয়াইট ব্লাড কর্পাসল। হোয়াইট ব্লাড কর্পাসল অর্থাৎ শ্বেত রক্তকণিকা বা সাদা রক্তকণিকা। তো এর রংটা সাদাও হইতে পারে অথবা বর্ণহীনও হইতে পারে। এটা একটু ব্যাখ্যা করা যাক। দেখো, এইটাকে আমরা বাংলাতে বলি শ্বেত রক্তকণিকা। এখন শ্বেত কথাটা আসছে শ্বেত পাথর থেকে। এখন অনেকে হয়তো বা শ্বেত পাথর দেখছো, আবার অনেকে দেখছো না। তবে জানো এটা যে শ্বেত পাথরটা অনেকটা সাদা রঙের, একবারে ধবধবে সাদা না, তবে আর কি সাদা রঙের। তো সাদাকে অনেক সময় বর্ণহীন বলা হয়, সাদা বা বর্ণহীন। তো যদি আমি বলি যে শ্বেত রক্তকণিকা বর্ণহীন, সেটাও সঠিক। আবার যদি বলি শ্বেত রক্তকণিকা সাদা, সেটাও সঠিক। অর্থাৎ সাদা বা বর্ণহীন, একটা হচ্ছে হোয়াইট ব্লাড কর্পাসল, আবার শ্বেত রক্তকণিকাও বলা হয়। এটাকে লিউকোসাইট কেন বলা হয়, এটা অনেকে প্রশ্ন করতে পারো। লিউকোসাইট, লিউকোসাইট, সাইট মানে তো পরিণত কোষ, এটা জানো। এই লিউকো শব্দটা আসছে গ্রিক শব্দ লিউকোস থেকে। লিউকোস মানে হচ্ছে বর্ণহীন। যেহেতু শ্বেত রক্তকণিকা বর্ণহীন, এই জন্য শ্বেত রক্তকণিকাকে লিউকোসাইট বলা হয়। আর গ্রিক শব্দ লিউকোস মানে হচ্ছে বর্ণহীন, আর সাইট মানে পরিণত কোষ। অর্থাৎ শ্বেত রক্তকণিকার অনেকগুলো নাম আছে: লিউকোসাইট, ডব্লিউবিসি বা হোয়াইট ব্লাড কর্পাসল, এবং বাংলাতে তো শ্বেত রক্তকণিকা বলা হয়। তো এগুলো ছিল কিছু অপর নাম শ্বেত রক্তকণিকার। তো এরপরে এইগুলাকে বলা হয় ভ্রাম্যমাণ প্রতিরক্ষা একক। ভ্রাম্যমাণ এখন কেন শ্বেত রক্তকণিকাকে ভ্রাম্যমাণ প্রতিরক্ষাকারী একক বলা হয়? তোমরা অবশ্যই জানো শ্বেত রক্তকণিকা কোথায় থাকে? রক্তে। আর রক্ত একটা তরল যোজক কলা, অর্থাৎ রক্ত একটা লিকুইড। এই লিকুইড তো আমাদের সারা দেহে প্রবাহিত হইতেই থাকে। তো যখন কোনো অংশে, মানে শরীরের কোনো অংশে রোগ জীবাণু আক্রমণ করে, তখন শ্বেত রক্তকণিকা যেখানেই থাকুক ওই আক্রমণকৃত স্থানে পৌঁছে যায়। এই জন্য এইটাকে বলা হয় ভ্রাম্যমাণ প্রতিরক্ষাকারী একক। তো ভ্রাম্যমাণ মানে কি? সেটা হচ্ছে চলন্ত। তোমরা এই কথাটার সাথে পরিচিত যে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত তো জজ কোর্ট না, নর্মাল আদালত না। সে কি করে? স্থানে স্থানে যায়, যেখানে যায় সেখানে এক একটা আদালত হয়ে যায়। তো সেম ভাবে শ্বেত রক্তকণিকাও একটা ভ্রাম্যমাণ প্রতিরক্ষাকারী একক। এখন ভ্রাম্যমাণ ইংরেজি হচ্ছে মোবাইল। ওই ভ্রাম্যমাণ আদালত আর মোবাইল কোর্ট একই কথা। প্রতিরক্ষাকারী ইংরেজি কি? ইমিউনিটি বা ডিফেন্সিভ, ডি আই হবে ডিফেন্সিভ। একক ইংরেজি হচ্ছে ইউনিট। অর্থাৎ শ্বেত রক্তকণিকাকে ভ্রাম্যমাণ প্রতিরক্ষাকারী একক বলা হয়,
আবার ইংরেজিতে মোবাইল ডিফেন্সিভ ইউনিটে বলা হয়। কেন বলা হয় সেটা আশা করি বুঝতে পারছো। এরপরে এই যে শ্বেতরক্তকণিকা আছে, এই শ্বেতরক্তকণিকা জীবাণুকে কিভাবে ধ্বংস করে একটা প্রক্রিয়ায়, সেটার নাম হচ্ছে ফ্যাগোসাইটোসিস। ফ্যাগোসাইটোসিস এটা যদি একটু ভাঙায় বলি তাহলে ফ্যাগো ফ্যাগো মানে হচ্ছে ভক্ষণ করা বা খাওয়া, সাইট মানে পরিণত কোষ, আর সিস মানে কি প্রক্রিয়া। অর্থাৎ ফ্যাগোসাইটোসিস মানে কি পরিণত কোষ ভক্ষণ করা। নরমালি এই ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়াটা কঠিন পদার্থ ভক্ষণ করে। অর্থাৎ শ্বেতরক্তকণিকার কঠিন পদার্থ ভক্ষণ করার প্রক্রিয়াকেই ফ্যাগোসাইটোসিস বলা হয়। এই ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে ঘনপথ সৃষ্টি করে। কিভাবে হয় সেটা? ঘনপথ সৃষ্টির মাধ্যমে। অর্থাৎ শ্বেতরক্তকণিকা ঘনপথ সৃষ্টির মাধ্যমে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় কঠিন বস্তু ভক্ষণ করে। ফ্যাগো মানে হচ্ছে ভক্ষণ করা, সাইট মানে পরিণত কোষ। অর্থাৎ কোষের যে ভক্ষণ প্রক্রিয়া বা খাওয়ার প্রক্রিয়া সেটাই হচ্ছে ফ্যাগোসাইটোসিস। তো আশা করি বুঝতে পারছো। তো ফ্যাগোসাইটোসিসের মতো আরেকটা প্রক্রিয়া আছে, যদি ওইটা এখানে উল্লেখ নাই আমি বলে দেই তাও, সেটা হচ্ছে পিনোসাইটোসিস। পিনোসাইটোসিস ওইটা ছিল কঠিন পদার্থ ভক্ষণ করার প্রক্রিয়া, আর এটা হচ্ছে তরল পদার্থ ভক্ষণ করার প্রক্রিয়া। ফ্যাগোসাইটোসিস কঠিন পদার্থ ভক্ষণ করার প্রক্রিয়া, আর পিনোসাইটোসিস তরল পদার্থ ভক্ষণ করার প্রক্রিয়া। আশা করি বুঝতে পারছো। এখন ঘনপথ তো চিনোই, আগের ক্লাসে বুঝাইছিলাম, আবার একটু বলি। ঘনপথ হচ্ছে এইরকম একটা প্রক্ষেপিত অংশ। ধরো এরকম একটা গঠনের মধ্যে এই যে একটু বাড়তি যে অংশগুলা, এগুলোই হচ্ছে এগুলোই হচ্ছে ঘনপথ। এগুলা মূলত চলন অঙ্গের মতো কাজ করে। নরমালি এগুলা এমিবার মধ্যে দেখা যায়। তো তোমাদের কাছে যদি মানে ডাটা থাকে, মানে এমপি থাকে, তাহলে এখনই ভিডিওটা পজ করে ফ্যাগোসাইটোসিস লেখা সার্চ দাও, দেখবা অনেক অনেক সুন্দর প্রক্রিয়া মানে ভিডিও কইরা ছেড়ে দিছি ইউটিউবে। তো এগুলো দেখলে কনসেপ্ট একেবারে ক্লিয়ার হয়ে যাবে এবং দেখতে অনেক স্যাটিসফাইং ব্যাপারটা। তো ফ্যাগোসাইটোসিস লেখা সার্চ দাও, দেখবো এখানে অ্যানিমেশন ভিডিও আসতে পারে অথবা রিয়াল আসল ভিডিও আসতে পারে। তো তখন দেখবা যে একটা এই শ্বেত রক্তকণিকা বা অন্য যে কোনো কিছু ব্যাকটেরিয়াকে কিভাবে ভক্ষণ করে বা খেয়ে ফেলে আর কি। যদিও প্রক্রিয়াটা সময় সাপেক্ষ, ওইখানে আর কি স্পিড অনেক বাড়ায় গেছে। তো ওইটা দেখার অনুরোধ রইল, দেখতে পারো আর কি, ভালো লাগবে। তারপরে এইটা নির্দিষ্ট আকারবিহীন শ্বেত রক্তকণিকা। কেন শ্বেত রক্তকণিকা নির্দিষ্ট আকারবিহীন? সেটা হচ্ছে এই শ্বেত রক্তকণিকা তো আমাদের মোবাইল ডিফেন্সিভ সিস্টেম, অর্থাৎ ভ্রাম্যমাণ প্রতিরক্ষাকারী একক। তো এটাকে অনেক সময় দেখা যায় যে লসিকা বা ক্ষুদ্র কোনো পথ দিয়া অতিক্রম করতে হয়। ধরো একটা ছিদ্র আছে এইরকম গোল, এটা দিয়েও তাকে অতিক্রম করতে হইতে পারে যখন ওই ছিদ্রের অপর পাশে কোনো রোগ জীবাণু অ্যাটাক করবে। আবার ধরো ছিদ্রটা হইতে পারে চতুর্ভুজ আকৃতির, আবার অনিয়ত আকৃতির হইতে পারে। তো এরকম ছিদ্র পথ দিয়া অতিক্রম করতে হয়।
আর যেহেতু এটাকে এরকম মানে নানান আকৃতির পথ দেয়া অতিক্রম করতে হয়, এজন্য এই শ্বেতরক্ত কণিকার আকৃতিও অনির্দিষ্ট। যে সময়ে যে আকৃতিটা তার দরকার পড়ে সে সময় সেই আকৃতিটা সে ধারণ করতে পারে আর কি। আর এই আকৃতির ফলেই সে ফ্যাগোসাইটোসিস করতে পারে। ওইটা তুমি ভিডিওটা যদি দেখো ফ্যাগোসাইটোসিসের, তখন তুমি আর কি বুঝতে পারবে ভালো মতো। তো নির্দিষ্ট আকৃতিবিহীন রেকর্ডিং হইতেছে। এই যে শ্বেতরক্ত কণিকাগুলা, এই শ্বেতরক্ত কণিকাগুলার নিউক্লিয়াস থাকে। লোহিত রক্ত কণিকার অর্থাৎ পরিণত লোহিত রক্ত কণিকার নিউক্লিয়াস থাকে না, শ্বেতরক্ত কণিকার নিউক্লিয়াস থাকে। আর অণুচক্রিকারও নিউক্লিয়াস থাকে না, এটা পরবর্তীতে পড়বা। তো এইগুলার ডব্লিউবিসির প্রথম দিকে নিউক্লিয়াস এরকম গোল থাকে, মানে প্রাথমিক অবস্থায় যখন ব্লাস্ট অবস্থায় থাকে অর্থাৎ অপরিণত অবস্থায় গোল থাকে বা ডিম্বাকার, কি গোল বা ডিম্বাকার থাকে। পরবর্তীতে কি হয়, এই নিউক্লিয়াসটা এরকম হয়ে যায়, এটা হয়ে যায় বৃক্কাকার। বৃক্কাকার বা অশ্বক্ষুরাকৃতির। এখন কেন এটাকে বৃক্কাকার বা অশ্বক্ষুরাকৃতির বলা হইল? বৃক্ক মানে কি? কিডনি। তো তোমরা যারা 9-10 কিডনি পড়ছো, কিডনির গঠন কিন্তু অনেকটা এরকম। এটা কি কিডনি? দেখো অনেকটা কিন্তু সাদৃশ্য আছে, এই জন্য এটাকে বলা হয় বৃক্কাকার। আর অশ্বক্ষুরাকৃতির মানে কি? ঘোড়ার যে খুর আছে, ঘোড়ার পা অনেকটা এরকম না, যদি এখানে আর কি ছাপ দেওয়া হয়, এই জন্য এটাকে বলা হয়েছে বৃক্কাকার বা অশ্বক্ষুরাকৃতির। তো এইরকম হওয়ার একটা সুবিধা আছে, যখন এই শ্বেতরক্ত কণিকাগুলা বিভিন্ন আকৃতির পথ দিয়া অতিক্রম করে, সেই অতিক্রম করতে অনেক সুবিধা হয়। ধরো একটা খুবই সরু পথ আছে, তার আকৃতি থেকেও সরু, এখন এই পথ দিয়া তাকে অতিক্রম করতে হবে, কারণ এই পথের অপর পাশে ব্যাকটেরিয়া আক্রমণ করছে। এখন যদি তার নিউক্লিয়াসটা এরকম গোলাকৃতি থাকতো, তখন কিন্তু সেই এইরকম ছোট ছিদ্র পথে অতিক্রম করতে পারতো না। কিন্তু যেহেতু তার নিউক্লিয়াসটা বৃত্তাকার হয়ে গেছে, তাই সে এইরকম ছোট বা যে কোনো প্রকার ছিদ্র পথ দিয়া অতিক্রম করতে পারবে খুবই সহজে। আর এই কারণেই শ্বেতরক্ত কণিকার নিউক্লিয়াসটা পরবর্তী অবস্থায় বৃত্তাকার বা অশ্বক্ষুরাকৃতির হয়ে যায়। আশা করি বুঝতে পারছো। আর এই সাইটোপ্লাজমটা অনেক বেশি থাকে, এই সাইটোপ্লাজমের চাপে এর যে নিউক্লিয়াসটা আছে এটা কোষের এক প্রান্তে এসে পড়ে। নরমালি কিন্তু কোষের মাঝখানে নিউক্লিয়াসটা থাকে, কিন্তু এটার নিউক্লিয়াসটা একেবারে প্রান্তে এসে পড়ে, কারণ সাইটোপ্লাজম অত্যাধিক পরিমাণ থাকে। শ্বেতরক্ত কণিকার সংখ্যা, শ্বেতরক্ত কণিকার সংখ্যা হচ্ছে 4 থেকে 11,000। ক্লাস 10-এ লেখা ছিল 4 থেকে 10,000, তবে এখন এসে দেখতেছি যে 4 থেকে 11,000, আর গড়ে হচ্ছে 7,500। এটা কিন্তু প্রতি মিলিমিটার কিউবে আর কি। আর এটা গুরুত্বপূর্ণ তথ্য, সেটা হচ্ছে মানব দেহে শ্বেতরক্ত কণিকা আর লোহিত রক্ত কণিকার একটা অনুপাত আছে। লোহিত রক্ত কণিকা আর শ্বেতরক্ত কণিকার অনুপাত হচ্ছে 6:1। অর্থাৎ লোহিত রক্ত কণিকা যদি থাকে 600টা, এর বিপরীতে শ্বেতরক্ত কণিকা আছে মাত্র একটা। তো বুঝতে পারতেছ শ্বেতরক্ত কণিকা খুবই কম পরিমাণে থাকে। তবে একটা বিষয় সেটা হচ্ছে যে এই শ্বেতরক্ত কণিকাগুলা কিন্তু আকৃতিতে লোহিত রক্ত কণিকার চেয়ে বড়। আমি যদি আকৃতির তুলনা করি, সেটা হচ্ছে ডব্লিউবিসি সবচেয়ে বড়, এরপরে হচ্ছে আরবিসি, এরপরে হচ্ছে প্লেটলেট। অর্থাৎ অণুচক্রিকার আকৃতি সবচেয়ে ছোট, আর
শ্বেত রক্তকণিকার আকৃতি সবচেয়ে বড়। এগুলা করে ৭,৫০০ করে থাকে প্রতি মিলিমিটার, মানে ঘন মিলিমিটারে। আর লোহিত রক্তকণিকা আর শ্বেত রক্তকণিকার অনুপাত হচ্ছে ৬০০:১। তো প্রথম পৃষ্ঠা আমরা পড়লাম। এর পরবর্তীতে একটা খুবই সুন্দর চিত্র দেওয়া আছে। এই চিত্রটা তোমাদের অবশ্যই লাগবে। এই চিত্রটা দেওয়া আছে মূলত স্টেম কোষের। এখন অনেকে বলতে পারো যে স্টেম কোষ কি? স্টেম কোষ এমন একটা কোষ যেটা খুব দ্রুত বিভাজিত হইতে পারে। যেসব কোষ খুবই দ্রুত বিভাজিত হইতে পারে এবং বর্ধনশীল অঞ্চলে থাকে তাকে বলা হয় স্টেম কোষ। এই স্টেম কোষটা অনেক প্রকার হইতে পারে। উদ্ভিদের দেহেও স্টেম কোষ পাওয়া যায়। তবে আমরা এখন যে স্টেম কোষটা নিয়ে পড়াশোনা করব সেটা হচ্ছে লোহিত কণিকার স্টেম কোষ বা লোহিত অস্থিমজ্জা থেকে উৎপন্ন হওয়া স্টেম কোষ। এখন অনেকে বলতে পারো লোহিত অস্থিমজ্জা কি? তো লোহিত অস্থিমজ্জা সম্পর্কে আমি ডিটেইলসে পড়াইছি আমার চলন ও অঙ্গচালনা প্লেলিস্টটাতে, মানে ক্লাসগুলোতে, ওইখান থেকে দেখতে পারো। আমি জাস্ট একটু ধারণা দিব। ধরো এটা হচ্ছে কোনো হাড্ডি আর কি। এই হাড়ের এই প্রান্তের দিক দিয়ে, দুই প্রান্তের দিক দিয়ে থাকে রেড বোন মেরু। রেড বোন মেরু মানে কি? লোহিত অস্থিমজ্জা। এই দিকে থাকে ইয়েলো বোন মেরু। এগুলা সম্পর্কে এখন ডিটেইলসে বলবো না, জাস্ট কোথায় থাকে এটা দেখো। ওটা আমি পড়াই ফেলছি অলরেডি ডিটেইলসে। তো এই রেড বোন মেরু থেকে যে স্টেম কোষটা হয়, স্টেম সেল, এই রেড বোন মেরু থেকে যে স্টেম সেলটা হয়, সেই স্টেম সেল থেকেই আমাদের সকল প্রকার রক্তকণিকা উৎপন্ন হয়। আরবিসি উৎপন্ন হয়, ডব্লিউবিসি উৎপন্ন হয় এবং প্লেটেলেট উৎপন্ন হয়। তো এগুলো আমরা দেখবো, যদিও আমরা ডব্লিউবিসি পড়তেছি, তবে এখানে ৩ প্রকারের রক্তকণিকা কিভাবে উৎপন্ন হয় সেটা একটু পড়ায় ফেলি, যেহেতু বইয়ে এই সিকোয়েন্সে দেওয়া আছে। তো দেখো, প্রথমে আমি আরবিসি আর ডব্লিউবিসি পড়াবো, সরি আরবিসি আর প্লেটেলেট পড়াবো। তো ধর এটা হচ্ছে স্টেম সেল। তো স্টেম সেল থেকে প্রাথমিক অবস্থায় যে আরবিসিটা তৈরি হয় তাকে বলা হয় ইরিথ্রোব্লাস্ট। এটা হচ্ছে স্টেম সেল, এটা হচ্ছে ইরিথ্রোব্লাস্ট। আর তোমরা জানো নামের শেষে যদি পরিণত মানে ব্লাস্ট কথা থাকে তাহলে সেটা বোঝায় অপরিণত কোষ। আর ইরিথ্রো মানে লাল। এগুলো আমরা একটু আগে মানে গত ক্লাসে পড়ছি, আর ব্যাখ্যা দিলাম না। তো স্টেম কোষ থেকে প্রাথমিক অবস্থায় উৎপন্ন হয় এরিথ্রোব্লাস্ট। এখানে নিউক্লিয়াস থাকে, এরিথ্রোব্লাস্টে নিউক্লিয়াস থাকে। পরবর্তীতে এই ইরিথ্রোব্লাস্ট থেকে উৎপন্ন হয় লোহিত রক্তকণিকা। এই লোহিত রক্তকণিকায় কিন্তু কোনো নিউক্লিয়াসটা থাকে না। এইখান থেকে নিউক্লিয়াসটা বেরিয়ে যায় ঘনপথ সৃষ্টির মাধ্যমে। এরকম ঘনপথ সৃষ্টির মাধ্যমে নিউক্লিয়াসটা বেরিয়ে যায়। আর যেটা উৎপন্ন হয় সেটা হচ্ছে আরবিসি বা পূর্ণাঙ্গ বা প্রাপ্তবয়স্ক আরবিসি। এই জন্য বলা হয় পরিণত আরবিসিতে কোনো নিউক্লিয়াস থাকে না। তো এটা দেখলাম আমরা যে কিভাবে স্টেম সেল থেকে আরবিসি উৎপন্ন হয়। এখন আমরা দেখব যে কিভাবে স্টেম সেল থেকে প্লেটেলেট বা অনুচক্রিকা বা থ্রম্বোসাইট উৎপন্ন হয়। তো সেম ভাবে এটা হচ্ছে স্টেম সেল। স্টেম সেল থেকে প্রথমেই যেটা উৎপন্ন হয় তার নাম হচ্ছে মেগাক্যারিওব্লাস্ট। বড় একটা কোষ উৎপন্ন হয়, নিউক্লিয়াস থাকে না। সেটা হচ্ছে নিউক্লিয়াস থাকে এটার মধ্যে। এটার নাম হচ্ছে মেগাক্যারিওব্লাস্ট। ব্লাস্ট মানে অপরিণত কোষ। আর এই ক্যারিও শব্দটা আসছে ক্যারিয়ন থেকে। ক্যারিয়ন মানে কিন্তু নিউক্লিয়াস। আর মেগা মানে কি? মেগা বড়।
অর্থাৎ খুবই বড় নিউক্লিয়াস বিশিষ্ট একটা অপরিণত কোষ উৎপন্ন হয়। কোথা থেকে? স্টেম কোষ থেকে। পরবর্তীতে এই মেগাক্যারিও সাইটে পরিণত হয়। মেগাক্যারিও সাইটটা অনেকটা এইরকম থাকে। এটার নাম কি? মেগাক্যারিও সাইট। প্রথমে স্টেম কোষ, পরে মেগাক্যারিও ব্লাস্ট, পরবর্তীতে মেগাক্যারিও সাইট। সাইট মানে কি? পরিণত কোষ। অর্থাৎ এই অপরিণত কোষটা পরিণত হয়ে মেগাক্যারিও সাইটে পরিণত হয়। এইখান থেকে উৎপন্ন হয় অণুচক্রিকা। কিভাবে? সেটা হচ্ছে এই যে একটু বাড়তি অংশ থাকে মেগাক্যারিও সাইটের বা বাইরের যে বৃদ্ধিকৃত অংশ থাকে, সেগুলা ভেঙে গিয়ে এরকম কিছু কোষ ভগ্নাংশ আলাদা হয়। কোষ ভগ্নাংশ, সম্পূর্ণ কোষ কিন্তু আলাদা হয় না। এই যে কোষ ভগ্নাংশগুলো আলাদা হইল, এইগুলাই মূলত হচ্ছে প্লেটলেট। অর্থাৎ অণুচক্রিকা উৎপন্ন হইতে প্রথমে স্টেম সেল থেকে উৎপন্ন হয় মেগাক্যারিও ব্লাস্ট, পরে মেগাক্যারিও সাইট, পরবর্তীতে প্লেটলেট। আর প্লেটলেট বর্ণচক্রিকা কিন্তু কোষের ভাঙা অংশ, এই জন্য এগুলাকে কোষ ভগ্নাংশ বলা হয়। আর এর ফলেই অনেক বিজ্ঞানী এই অণুচক্রিকাকে পূর্ণাঙ্গ কোষ বলতে অস্বীকৃতি জানায়, কারণ এটা কোষের একটা ভাঙা অংশ, পূর্ণাঙ্গ কোষ কিন্তু না। এইভাবেই মূলত স্টেম কোষ থেকে অণুচক্রিকা উৎপন্ন হয়। এখন আমরা দেখব কিভাবে ডব্লিউবিসি উৎপন্ন হয় স্টেম কোষ থেকে। রেকর্ডিং হয়। তো এইটা করার আগে আমরা একটু যদি ডব্লিউবিসির ক্লাসিফিকেশনটা করে ফেলি তাহলে একটু সুবিধা হবে আর কি। নাকি আগে পড়ায় দিব? না, আগে পড়ায় দিই, পরবর্তীতে ক্লাসিফিকেশন করতেই হবে। তো এখন স্টাডি করে লাভ নেই। তো দেখো, এটা হচ্ছে স্টেম সেল। স্টেম সেল থেকে প্রথম উৎপন্ন হয় মায়োলোব্লাস্ট। ব্লাস্ট মানে অপরিণত কোষ। এই মায়োলোব্লাস্ট থেকে 3 প্রকারের ডব্লিউবিসি উৎপন্ন হয়। কোন 3 প্রকারের? যেগুলা হচ্ছে দানাদার। এখন কোনগুলো দানাদার, কোনগুলো অদানাদার, এগুলা একটু পরেই বলবো। এখন জাস্ট একটু দেখো কিভাবে উৎপন্ন হয় আর কি। এই মায়োলোব্লাস্ট থেকে উৎপন্ন হয় নিউট্রোফিল, ইওসিনোফিল আর বেসোফিল। এখন অনেকে বলতে পারো যে কিভাবে বুঝবো এগুলা দানাদার? দেখো, নামের শেষে কিন্তু ফিল আছে। ফিল মানে কি? অনুভব করা। তো একটা দানাদার বস্তু কিন্তু তুমি খুবই সহজে হাতে নিয়ে অনুভব করতে পারো। মসৃণ বস্তু কিন্তু তেমন ভাবে তোমার হাতে অনুভূতি জাগাবে না। তো যেহেতু এগুলা দানাদার, দানা আছে, তাই এগুলাকে সহজেই ফিল করা যায়। এই জন্যই নামের শেষে ফিল আছে। অর্থাৎ শ্বেতরক্ত কণিকার ক্লাসিফিকেশনের মধ্যে যেগুলার নামের শেষে ফিল আছে সেগুলাকেই অনুভব করা যায়, আর সেগুলাই হচ্ছে কি? দানাদার। তো প্রথমে স্টেম কোষ থেকে মায়োলোব্লাস্ট তৈরি হয় এবং মায়োলোব্লাস্ট থেকে এই 3 প্রকারের শ্বেতরক্ত কণিকা উৎপন্ন হয়। এছাড়াও আরো 2 প্রকারের শ্বেতরক্ত কণিকা আছে, সেগুলো হচ্ছে লিম্ফোসাইট আর মনোসাইট। তো এটা হচ্ছে স্টেম কোষ। স্টেম কোষ থেকে প্রথম উৎপন্ন হয় লিম্ফোব্লাস্ট, পরবর্তীতে লিম্ফোসাইট। তো এইভাবে লিম্ফোসাইট উৎপন্ন হয়। সেম ভাবে মনোব্লাস্ট উৎপন্ন হয়। এই মনোব্লাস্ট থেকে মনোসাইট উৎপন্ন হয়। তো আমরা বুঝতে পারলাম যে সকল প্রকার যে রক্তকণিকা সেগুলা লোহিত অস্থিমজ্জার অর্থাৎ রেড বোন মেরুর স্টেম কোষ থেকে উৎপন্ন হয়।
এটা অনুচক্রিকা মানে ডব্লিউবিসি এর মাঝে এই চিত্রটা দেওয়া ছিল তাই করা দিলাম আর কি। ডব্লিউবিসি অনেক পড়া বাকি আছে। তো দেখো দুইটা ওয়ার্ডের সাথে পরিচিত হও। একটা হচ্ছে সাইটোসিস, সাইটোসিস মানে হচ্ছে বেড়ে যাওয়া, আর পেনিয়া মানে কমে যাওয়া। পেনিয়া মানে হচ্ছে কমে যাওয়া। সাইটোসিস মানে বেড়ে যাওয়া আর পেনিয়া মানে কমে যাওয়া। আর লিউকো কথাটা আসছে লিউকোসাইট থেকে। তা আমি যদি বলি যে লিউকোসাইটোসিস মানে কি, লিউকোসাইটোসিস মানে হচ্ছে শ্বেত রক্তকণিকা বেড়ে যাওয়া। আর আমি যদি বলি লিউকোপেনিয়া তার মানে শ্বেত রক্তকণিকা কমে যাওয়া। লিউকো কথাটা লাগায় দিই। তো লিউকোসাইটোসিস মানে শ্বেত রক্তকণিকা বেড়ে যাওয়া আর লিউকোপেনিয়া মানে হচ্ছে শ্বেত রক্তকণিকা কমে যাওয়া। এখন কত বেড়ে যাওয়া এটাই বইয়ে দেওয়া নাই, আরেকটা বইয়ে দেওয়া আছে। সেটা হচ্ছে যদি 11,000 প্রতি মিলিমিটার কিউবে আর কি, প্রতি মিলিমিটার কিউবে যদি 11,000-এর বেশি শ্বেত রক্তকণিকা পাওয়া যায় তাকে বলা হবে লিউকোসাইটোসিস। আর যদি প্রতি মিলিমিটার কিউবে 4,000-এর কম শ্বেত রক্তকণিকা পাওয়া যায় তাকে বলা হবে লিউকোপেনিয়া। তো এটা দুইটা বুঝতে পারলা। এখন আরেকটা শব্দের সাথে পরিচিত হও, সেটা হচ্ছে কেমিয়া। কেমিয়া শব্দটা আসছে কেমো থেকে। আর কেমো মানে কি? ক্যান্সার। তোমরা কেমোথেরাপির নাম শুনছ। তো কেমো মানে হচ্ছে ক্যান্সার কোষ। ক্যান্সার কোষকে কেমো কোষ বলা হয় আর কি। তো আমি যদি বলি কেমিয়া মানে ক্যান্সার, আর যদি বলা হয় যে লিউকেমিয়া, লিউকেমিয়া মানে কি? শ্বেত রক্তকণিকা দ্বারা ক্যান্সার। আমরা পড়ছি লিউকোসাইটোসিস মানে বেড়ে যাওয়া, কিন্তু শ্বেত রক্তকণিকার পরিমাণ যদি অস্বাভাবিক হারে বেড়ে যায় তখন তাকে বলা হবে লিউকেমিয়া। আর যখন অস্বাভাবিক হারে শ্বেত রক্তকণিকার পরিমাণ বেড়ে যায় তখন সেটা আমাদের দেহে ক্যান্সার কোষের সৃষ্টি করে। এটার পরিমাণ হচ্ছে যদি প্রতি মিলিমিটার কিউবে 50,000-এর বেশি হয়। 50,000 অনেক অনেক এক এক বই এক একটা দেওয়া, মনে রাখো এটা এই বই দেওয়া নেই। 50,000-এর বেশি যদি হয় মানে প্রতি মিলিমিটার কিউবে তখন তাকে আমরা বলবো লিউকেমিয়া। এটা বাংলাদেশে খুবই কমন একটা রোগ, মোটামুটি লিউকেমিয়াতে আক্রান্ত হয়ে অনেক মারা যায় আর কি। তো এটা মূলত হয় অত্যাধিক শ্বেত রক্তকণিকা তৈরি হওয়ার ফলে। তো এগুলো আমরা পড়লাম মোটামুটি। তো এরপরে একটু ক্লাসিফিকেশনটা পড়ায় দিই, যদি তোমরা জানো ক্লাস 10-এ পড়ছো তো আর কি নিয়মের খাতিরে একটু পড়ায় দিতেই হয়, চাইলে স্কিপ করতে পারতাম। তো দেখো ডব্লিউবিসিটা প্রধানত দুইটা ভাগে বিভক্ত। একটা হচ্ছে অগ্রানুলোসাইট, এ গ্রানিউলোসাইট, স্পেলিংটা একটু দেখে নিও। আর একটা হচ্ছে গ্রানুলোসাইট, গ্রানিউলোসাইট। গ্রিক শব্দ গ্রানা, গ্রানা মানে হচ্ছে দানা বা দানাদার। গ্রিক শব্দ গ্রানা মানে হচ্ছে দানাদার, অর্থাৎ গ্রানুলোসাইট মানে হচ্ছে দানাদার। আর এ বায়োলজিক্যাল শব্দের শেষে মানে শব্দের শুরুতে যদি এ কথাটা উল্লেখ থাকে তাহলে সেটা না বোধক বোঝায়। তো তোমরাই বলো, যদি গ্রানুলোসাইট মানে হয় দানাদার তার মানে এ গ্রানুলোসাইট মানে হচ্ছে কি? অদানাদার। এই গ্রানুলোসাইট থাকে মূলত দুইটা, একটা হচ্ছে লিম্ফোসাইট আর এটা হচ্ছে মনোসাইট। আর গ্রানুলোসাইট থাকে তিনটা, সেটা হচ্ছে
নিউট্রোফিল এটা হচ্ছে ইওসিনোফিল আর একটা বেসোফিল। এগুলো সম্পর্কে আমরা এখন পড়ব। বেসোফিল, দেখো নামের শেষে ফিল আছে, তার মানে কি ফিল করা যায় দানাদার, আর নামের শেষে ফিল নাই সেগুলো হচ্ছে অদানাদার। এই গ্রানুলোসাইট আর অগ্রানুলোসাইটের মধ্যে একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে এই অ্যাগ্রানুলোসাইট যেটা দানা দানা নাই, সেটা নিউক্লিয়াস বড়, নিউক্লিয়াসটি বড় এবং অখণ্ডায়িত। গ্রানুলোসাইটের নিউক্লিয়াসটা বড়, অ্যাগ্রানুলোসাইটের নিউক্লিয়াসটা বড় আর অখণ্ডায়িত, অর্থাৎ কোনো খণ্ড নাই। আর দেখো গ্রানুলোসাইট মানে কি দানা দানা, অর্থাৎ এগুলো কি ছোট ছোট দানা দানা আছে আর কি, জাস্ট একটা লজিক মনে রাখার জন্য। তো যেহেতু অনেকগুলো ছোট ছোট দানা আছে, তো নিউক্লিয়াস তো থাকার জন্য জায়গা কম, অর্থাৎ নিউক্লিয়াসটা কি হবে ছোট হবে। এবং দানা দানা কিভাবে হয়েছে, নিউক্লিয়াসটা খণ্ডিত হয়ে, অর্থাৎ নিউক্লিয়াসটা কি ছোট এবং খণ্ডযুক্ত। এটা জাস্ট লজিক ছিল, এটা কোনো বেসিক না, মনে রাখার জন্য যে অ্যাগ্রানুলোসাইটের নিউক্লিয়াসটা বড় এবং খণ্ডবিহীন বা অখণ্ডায়িত, আর গ্রানুলোসাইটের নিউক্লিয়াসটা ছোট এবং খণ্ডকৃত। তো বড় বলতে কিন্তু এরকম বড় যেরকম তো না, মানে গ্রানুলোসাইটের তুলনায় বড় আর কি। তো এগুলো সম্পর্কে আমরা এখন বিস্তারিত পড়ব। ক্যামেরা চলে। যেহেতু দানাদার তাই খণ্ডযুক্ত। তো প্রথমে আমরা পড়ব মনোসাইট। মনোসাইট মনে রাখবা, লিউকোসাইট অর্থাৎ শ্বেত রক্তকণিকার মধ্যে শুধুমাত্র দুই প্রকারের রক্তকণিকায়, মানে দুইটা প্রকার ভেদী ফ্যাগোসাইটোসিস করে। এগুলো হচ্ছে এমএন, একটা তো মনোসাইট আর এটা হচ্ছে নিউট্রোফিল। অর্থাৎ শুধুমাত্র নিউট্রোফিল আর মনোসাইটই হচ্ছে ফ্যাগোসাইটিক শ্বেত রক্তকণিকা, অর্থাৎ ফ্যাগোসাইটোসিস করে থাকে। তো মনোসাইটের মধ্যে প্রথমেই এগুলার যে নিউক্লিয়াস আছে এটা সবচেয়ে বড়। তোমাদের বইয়ে একটা চিত্র আছে, দেখো যদি পৃষ্ঠা বের করি, আগের পৃষ্ঠা উল্টাও, সেটা হচ্ছে 183 পৃষ্ঠা। দেখো মনোসাইটের চিত্র দেওয়া আছে। তো মনোসাইটের যে নিউক্লিয়াসটা আছে বা মনোসাইটের আকৃতিটা সবচেয়ে বড়, আর অন্যগুলা তুলনামূলকভাবে ছোট। দেখছো? তো এটা একটু এখান থেকে বিক্ষিপ্তভাবে কিছু তথ্য দেওয়া আছে। আর এখানে বলে রাখি যে অনেক সংখ্যামূলক তথ্য আছে। তো সংখ্যামূলক তথ্য কিভাবে পড়বা সেটা কিন্তু আমি প্রথম ক্লাসের শুরুতেই বলছি। তো এখন আমি কনসেপ্ট বোঝানোর ক্ষেত্রে সংখ্যামূলক তথ্যগুলা স্কিপ করে যাব, ওইগুলো নিজ দায়িত্বে পড়ে ফেলবো আর কি। এটা হচ্ছে সবচেয়ে বড়। আর নিউক্লিয়াসটি প্রাথমিক অবস্থায় গোলাকার ডিম্বাকার থাকে, পরবর্তীতে বৃক্ষাকার বা ঘোড়ার মতো হয় বা অশ্বক্ষুরাকৃতির হয়। এইটা আমি শুরুতেই বুঝাইছি। তো এখানে সাইটোপ্লাজম বেশি থাকে। কেন সাইটোপ্লাজম বেশি থাকে? কারণ ফ্যাগোসাইটোসিস যেহেতু করে তাই সাইটোপ্লাজম বেশি থাকে। এখন তুমি যদি মানে এটা দেখতে চাও যে সাইটোপ্লাজম কি আসলেই বেশি থাকে কিনা, তাহলে ইউটিউবে ফ্যাগোসাইটোসিসের ভিডিও দেখবা আসলে সাইটোপ্লাজমটা অনেক বেশি থাকে। কিছু সংখ্যামূলক তথ্য দেওয়া আছে, এগুলো ফ্যাগোসাইটোসিস করে, এগুলো পারবা। তো মনোসাইটে এরকম কিছুই নাই উল্লেখযোগ্য। এরপরে আসো লিম্ফোসাইট। তো লিম্ফোসাইটে অপেক্ষাকৃত কম সাইটোপ্লাজম থাকে। মনোসাইট, লিম্ফোসাইট একটু মনে রাখবা। আর এটা খেলা শক্ত, এখানে ওরকম তেমন কিছুই নেই আর কি, জাস্ট দুটো সংখ্যামূলক তথ্য দেওয়া, এগুলো লিখে ফেলবো আর কি। তো এখানে লিম্ফোসাইটটা আবার প্রকারভেদ আছে, 3 প্রকার। লিম্ফোসাইট 3 প্রকার।
লিম্ফোসাইট তিন প্রকার। একটি হচ্ছে টি লিম্ফোসাইট, একটা হচ্ছে বি লিম্ফোসাইট, আর একটা হচ্ছে এনকে সেল। এখন কেন এগুলার এইরকম নাম হইল? টি লিম্ফোসাইট, এই টি টি কথাটা আসছে থাইমাস থেকে। থাইমাস একটা লুপ্তপ্রায় অঙ্গ। এখন কেন থাইমাস লুপ্তপ্রায় অঙ্গ এটা একটু পরে বুঝবা, কারণ থাইমাস সম্পর্কে আলাদা একটা প্যারায় আছে, এই অধ্যায়ে একটু পরে আছে আর কি। তো এই জন্য আমি থাইমাসের ব্যাখ্যা দিব না। তো টিতে হচ্ছে থাইমাস, কারণ এই টি লিম্ফোসাইট গুলা থাইমোসাইটস থেকে উৎপন্ন হয়। থাইমোসাইটস মানে কি? সাইট মানে কোষ, অর্থাৎ থাইমাসের যে কোষ, থাইমাস গ্রন্থির যে কোষ, সেগুলাই হচ্ছে থাইমোসাইটস। আর এই থাইমোসাইটস থেকেই এই টি লিম্ফোসাইট উৎপন্ন হয়। আর এই টি লিম্ফোসাইট মূলত কোষ মাধ্যম অনাক্রম্যতার জন্য দায়ী। কোষ মাধ্যম অনাক্রম্যতা, অনাক্রম্যতা মানে হচ্ছে ইমিউনিটি। এটাকে ইংরেজিতে বলা হয় সেল মিডিয়েটেড ইমিউনিটি। অর্থাৎ কোষের মধ্যে যে ইমিউনিটি প্রদান করা হয় বা রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে, তার বেশিরভাগটাই এই টি লিম্ফোসাইটের মানে টি লিম্ফোসাইটটা নিয়ন্ত্রণ করে। এজন্য এই টি লিম্ফোসাইটের প্রধান কাজ হচ্ছে কোষ মাধ্যম অনাক্রম্যতা নিয়ন্ত্রণ করা। আর কোষ মাধ্যম অনাক্রম্যতার ইংরেজি হচ্ছে সেল মিডিয়েটেড ইমিউনিটি। ইমিউনিটি। তো কেন বুঝতে পারছো যে টি লিম্ফোসাইট কেন নাম হলো এবং এর কাজ। এখন আসো, এখন বি লিম্ফোসাইট কেন নাম হলো? বি লিম্ফোসাইট, তো বিতে কি বোন, বিতে হচ্ছে বোন। বোন মানে কি? হাড়। তো বি নাম হচ্ছে বোন থেকে। এখন কেন বোন থেকে? কারণ এই যে বি লিম্ফোসাইট আছে, এই বি লিম্ফোসাইটটা হাড়ের লোহিত অস্থিমজ্জা থেকে উৎপন্ন হয়। লোহিত অস্থিমজ্জার এক ধরনের কোষ আছে, সেটাকে বলা হয় পিএইচএসসি। এটার পূর্ণরূপ আছে, সেটা হচ্ছে প্লিউরিপটেন্ট হিমোপয়েটিক স্টেম সেল। তো নাম শুনে বুঝতে পারতেছ এইটা এক ধরনের স্টেম কোষ। এই স্টেম কোষ থেকে এই বি লিম্ফোসাইট উৎপন্ন হয়। এই জন্য এটার নাম হচ্ছে, যেহেতু এই স্টেম কোষগুলো লোহিত অস্থিমজ্জায় থাকে আর লোহিত অস্থিমজ্জাটা থাকে হাড়ের মধ্যে, এই জন্য বোন, এই জন্য আর কি বোনের মধ্যে থাকে। এই জন্য এই বি লিম্ফোসাইটের নাম হচ্ছে, মানে এই জন্য আর কি নাম হয়েছে বি লিম্ফোসাইট। লাগাই ফেলতেছি। আর এই বি লিম্ফোসাইটের প্রধান কাজ হচ্ছে রক্ত মাধ্যম অনাক্রম্যতা। একটু আগে একটা ছিল, মানে টি লিম্ফোসাইট ছিল কোষ মাধ্যম অনাক্রম্যতা, এটা হচ্ছে রক্ত মাধ্যম অনাক্রম্যতা। ইংরেজিতে বলা হয় হিউমারাল ইমিউনিটি। অর্থাৎ রক্তের মধ্যে সকল প্রকার যে প্রতিরক্ষামূলক ব্যবস্থা আছে, তার নিয়ন্ত্রণ ভার থাকে এই বি লিম্ফোসাইটের উপর। আশা করি ব্যাখ্যা বুঝতে পারছো যে কেন নামকরণ হইলো আর এটার কাজ কি। এটা থেকে আর কি এমসিকিউ অনেক আসে, সৃজনশীল তেমন একটা আসে না। এরপর আসো এনকে কোষ বা ন্যাচারাল কিলার কোষ। এই এনকে কোষটাকে, এনকে কোষের পূর্ণরূপ হচ্ছে ন্যাচারাল কিলার কোষ। এনকে সেল মানে হচ্ছে ন্যাচারাল কিলার সেল। এই কোষগুলা অন্যান্য কোষের জন্য ক্ষতিকর, এটা যে কাউরে খায় ফেলতে পারে। তবে সবচেয়ে
গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটা ফ্যাগোসাইটিক না। অর্থাৎ ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় কাউকে ভক্ষণ করে না, শুধুমাত্র ফ্যাগোসাইটোসিস করে নিউট্রোফিল আর মনোসাইট এমএন। তো এখান থেকে আর কিছুই নাই। অন্য কোষের জন্য বিষাক্ত, অনাক্রম্যতার জন্য বিপজ্জনক, যেহেতু এটা অন্য কোষকে খেয়ে ফেলে এই জন্য অনাক্রম্যতার জন্য বিপজ্জনক। একটু পানি খাই, পিপাসা লাগছে, গলা শুকিয়ে গেছে, তো ব্রেক দিলাম। তো এরপরে আমরা পড়ব গ্রানিউলোসাইট। গ্রানিউলোসাইট গ্রানিউলোসাইট মানে হচ্ছে দানাদার শ্বেতরক্ত কণিকা। এখন এগুলার ক্লাসিফিকেশন আছে। ক্লাসিফিকেশনটা একটা রঞ্জকের উপর ভিত্তি করে করা হয়েছে। সেই রঞ্জকের নাম হয়েছে লিশম্যান রঞ্জক। লিশম্যান এন্ড রঞ্জক কিভাবে করা হয়েছে, যে দেখা গেছে যে এই গ্রানিউলোসাইটকে এই লিশম্যান রঞ্জককে ফেলা হয়েছে, তখন তিনটা বৈশিষ্ট্য পাওয়া গেছে। তিনটা বৈশিষ্ট্য পাওয়া মানে কি, তিন প্রকারের গ্রানিউলোসাইট আছে। একটা হইছে নিউট্রোফিল। নিউট্রোফিল, এখন নিউট্রো কথাটা আসছে নিউট্রাল থেকে। নিউট্রাল মানে কি, নিউট্রাল মানে হচ্ছে নিরপেক্ষ। অর্থাৎ যখন এই নিউট্রোফিলকে লিশম্যান রঞ্জকে ফালানো হয়েছে তখন সে নিরপেক্ষ আচরণ করছে, অর্থাৎ কোনো বর্ণ বা কোনো রং ধারণ করে নাই। এই জন্য এই নিউট্রোফিলটা হচ্ছে বর্ণহীন। নিউট্রোফিল। এরপর হচ্ছে ইওসিনোফিল। ইওসিনোফিলকে যখন ওই লিশম্যান রঞ্জকে ফেলা হয়েছে তখন সে লাল বর্ণ দিছে, আর যখন বেসোফিলকে ফেলা হয়েছে তখন সে নীল বর্ণ দিছে। অর্থাৎ এই বৈশিষ্ট্যগুলোর উপর ভিত্তি করেই গ্রানুলোসাইটকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে: নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল। নিউট্রোফিল নিউট্রাল অর্থাৎ বর্ণহীন, ইওসিনোফিল হচ্ছে লাল, আর বেসোফিল হচ্ছে নীল। এইটার একটা ছন্দ আছে, সেটা হচ্ছে ইলাবেনি। ইলাবেনি মানে কি, ইতে হচ্ছে ইওসিনোফিল, লাতে লাল, অর্থাৎ ইওসিনোফিলটা হচ্ছে লাল আর বেসোফিল হচ্ছে নীল। তো আশা করি বুঝতে পারছো যে কেন, মানে ক্লাসিফিকেশনটা কিসের উপর ভিত্তি করে করা হয়েছে। এখন আমরা প্রত্যেকটা বিষয় ব্যাখ্যা করে পড়ব। তো প্রথমে আমরা পড়ব নিউট্রোফিল। নিউট্রোফিল কি, নিউট্রাল মানে বর্ণহীন। এই নিউট্রোফিলটা খণ্ডিত থাকে, 2 থেকে 5 খণ্ডযুক্ত। তো আমরা পড়ছিলাম যে অগ্রানুলোসাইট কিন্তু অখণ্ডিত থাকতো, আর গ্রানুলোসাইট সবগুলাই খণ্ডিত থাকে, এর খণ্ডকটা ভিন্ন ভিন্ন। নিউট্রোফিলের খণ্ডক থাকে 2 থেকে 5টা, অন্যগুলার অন্য সংখ্যায় থাকে আর কি। তো এখানে ওইরকম কিছু নাই, মানে নর্মাল সবকিছুই, নতুন কিছু নাই। জাস্ট এখানে একটা কথা মনে রাখবা, সেটা হচ্ছে ডায়াপেডিসিস। হোয়াট ইজ ডায়াপেডিসিস? ডায়াপেডিসিস মানে হচ্ছে কৈশিক জালিকার খুবই সূক্ষ্ম পথ দিয়ে অতিক্রম করা। তোমাদের বইয়ে নিউট্রোফিলের পাশে একটা চিত্র দেওয়া আছে, এখানে দেখো এই সরু ছিদ্রপথে এই যে নিউট্রোফিল গুলো আছে সেগুলো প্রবেশ করতেছে। আমি কিন্তু শুরুতেই বুঝাইছিলাম যে কেন শ্বেতরক্ত কণিকার আকৃতি অনিয়ত, কারণ তাকে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র রাস্তা দিয়ে প্রবেশ করতে হয়। এই জন্য এই নিউট্রোফিলটা খুবই সূক্ষ্ম, অর্থাৎ কৈশিক জালিকার ভিতর দিয়ে প্রবেশ করে। আর এই যে প্রবেশ করে, এই প্রক্রিয়াটার নামই হচ্ছে ডায়াপেডিসিস।
পেডিসিস। তো নিউট্রোফিলের মধ্যে নতুন কোনো কথা নাই, ফ্যাগোসাইটোসিস করে, এগুলো আমি আগেই বলছি, এমএন ফ্যাগোসাইটোসিস করে, মনোসাইট আর নিউট্রোফিল। তারপরে আসো ইউসিনোফিল। ইউসিনোফিল লাল বর্ণ ধারণ করে, পড়ায় ফেলছি, এগুলো জাস্ট একই আর কি, এক কথাই বারে বারে বলা হয়েছে। তো এইগুলোর মধ্যে লাল বর্ণ ধারণ করে, এখানে একটা মনে রাখতেই হবে, সেটা হচ্ছে ইউসিনোফিল অম্লধর্মী। এটা নাকি আর কি স্কিপ করা যায়, পরে দেখা যায় যে এমসিকিউ এসে পড়ে, হচ্ছে অম্লধর্মী। ইউসিনোফিল অম্লধর্মী, অ্যালার্জি প্রতিরোধ করে। ইউসিনোফিল অম্লধর্মী, অ্যালার্জি প্রতিরোধ করে আর কৃমির লার্ভা ধ্বংস করে। আমাদের বিভিন্ন কৃমি হয়, সেগুলোর যে বাচ্চা অর্থাৎ লার্ভা, সেগুলো ধ্বংস করে হচ্ছে এই ইউসিনোফিল। এই তিনটা বৈশিষ্ট্য প্রধানত মনে রাখতে হবে। এগুলা 2 খণ্ডকযুক্ত, আগেরটা ছিল 2 থেকে 5 খণ্ডকযুক্ত, আর এটা 2 খণ্ডকযুক্ত। এখানে আর নতুন কিছুই নাই। তো ইউসিনোফিল আমাদের পড়া শেষ। এরপর আসো বেসোফিল। বেসোফিল থেকে খুবই বেশি এমসিকিউ আসে, একটা এমসিকিউ বারে বারে আসে, তো এটা আমি বলতেছি। বেসোফিলের বর্ণ কি আমরা মাত্রই পড়ছি, বেসোফিল হচ্ছে নীল বর্ণ, ইলা বেনি, ইউসিনোফিল লাল, বেসোফিল নীল। এই বেসোফিল বেসোফিল ইউসিনোফিল ছিল কি অম্লধর্মী, আর বেসোফিলটা হচ্ছে ইউসিনোফিলের বিপরীত অর্থাৎ ক্ষারধর্মী। এইটা ইউসিনোফিল আর বেসোফিলের একটা পার্থক্য আর কি। ইউসিনোফিল অম্লধর্মী অর্থাৎ অ্যাসিটিক, আর বেসোফিল হচ্ছে ক্ষারধর্মী অর্থাৎ বেসিক। অল্প ক্ষারধর্মী বর্ণ, 2 খণ্ডযুক্ত বৃক্কাকার নিউক্লিয়াস, আয়ুষ্কাল 12 থেকে 15। এগুলো সংখ্যামূলক তত্ত্ব, ওই সিস্টেমে পড়বা, বুঝাই দিয়েছে আগেই। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এইখান থেকে 2টা পদার্থ নিঃসৃত হয়, একটা হচ্ছে হিস্টামিন, আর একটা হচ্ছে হেপারিন। এই হিস্টামিনটা হচ্ছে ইমিউনিটি বাড়ায়, ইমিউনিটি বাড়ানো মানে হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। আর এই হেপারিনটা কি করে, নালীর ভিতর রক্ত জমাট আটকায়। দেখো, যদি হেপারিন না থাকতো তাহলে তো আমাদের রক্তনালীর ভিতরেই রক্ত জমাট বাঁধতো, তখন কিন্তু আমরা মারা যেতাম। এই জন্য হেপারিনটা কি করে, রক্তনালীর ভিতরে রক্তটাকে জমাট বাঁধা হইতে ব্যাহত করে। আর একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউ বা বোর্ডে সবচেয়ে বেশি আসছে এই অধ্যায় থেকে, এই এমসিকিউটা, যে নিচের কোন শ্বেত রক্তকণিকায় হেপারিন থাকে। বেসোফিলে হেপারিন থাকে, আর হেপারিনটা বাতাসের সংস্পর্শে আসলে কাজ করে না, বাতাসের সংস্পর্শে নিষ্ক্রিয়। এখন কেন নিষ্ক্রিয় সেটা তো বুঝতেই পারছো, হেপারিনের কাজই হচ্ছে রক্ত জমাট বাঁধা আটকে দেওয়া। তো যখন আমাদের কোনো জায়গায় কাইটা যায়, তখনও যদি হেপারিন সক্রিয় থাকতো তাহলে তো আমাদের রক্ত জমাটে বাঁধতো না। এই জন্য যাতে রক্ত জমাট বাঁধতে পারে, হেপারিন বায়ুর সংস্পর্শে আসলে নিষ্ক্রিয় হয়ে যায়, তখন রক্ত জমাট বাঁধতে পারে অনুচক্রিকার মাধ্যমে। তো এই ছিল বেসোফিল। বেসোফিলের মধ্যে আর কিছু নাই, এইটুকুই। তারপর শ্বেত রক্তকণিকার কাজ, লিম্ফোসাইটকে আণুবীক্ষণিক সৈনিক বলা হয়। এইখানে একটা কথাই ছিল নতুন, ইউসিনোফিল কৃমিলির্বি লার্ভা ধারণ করে, এগুলো আমি পড়ায় ফেলছি। ফ্যাগোসাইটোসিস কঠিন বস্তু ভক্ষণ করে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে, কঠিন বস্তু আর দানা বস্তু এক কথায়। আর পিনোসাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে তরল বস্তু ধারণ করে। তো এর মাধ্যমে আমরা শ্বেত রক্তকণিকা শেষ করলাম। তো এখন আসো আরেকটা রক্তকণিকা, সেটা হচ্ছে অনুচক্রিকা।
অনুচক্রিকা এটাকে বলা হয় প্লেটলেট, এটাকে বলা হয় থ্রোম্বোসাইট। অর্থাৎ অনুচক্রিকা বা প্লেটলেট বা থ্রোম্বোসাইট, অনুচক্রিকার মূল কাজই হচ্ছে রক্ত জমাট বাঁধানো। এখানে দেখি নতুন কিছু বলা আছে কিনা। নতুন কিছু বলা নাই, কিছু সংখ্যামূলক তথ্য আছে, এগুলো একটু ওই সিস্টেমে পড়বা। আর যকৃত আর প্লীহার ম্যাক্রোফেজের মাধ্যমে এগুলো ধ্বংসপ্রাপ্তি ঘটে। এই কথাটার মানে কি? ম্যাক্রোফেজ কি? ম্যাক্রোফেজ মানে হচ্ছে রূপান্তরিত মনোসাইট। রূপান্তরিত মনোসাইট মানে কি? এই মনোসাইটটা যখন ফ্যাগোসাইটিক হয়ে পড়ে, অর্থাৎ যখন ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া সম্পন্ন করতে পারে, তখন তাকে বলা হয় ম্যাক্রোফেজ। এজন্য ম্যাক্রোফেজ হচ্ছে রূপান্তরিত মনোসাইট। এইগুলা বেশি থাকে হচ্ছে যকৃতে প্লাস প্লীহায়। প্লীহা তো চিনই, রক্ত যেখানে ফিল্টার হয় আর কি। স্প্লিন, যকৃত আর প্লীহায় ম্যাক্রোফেজটা বেশি থাকে। আর এই অনুচক্রিকাগুলা যখন মেয়াদ ফুরিয়ে যায়, অর্থাৎ তার আয়ুষ্কাল শেষ হয়, তখন যকৃত আর প্লীহার ম্যাক্রোফেজগুলা ফ্যাগোসাইটোসিসের মাধ্যমে এই অনুচক্রিকাগুলাকে খেয়ে ফেলে বা ভক্ষণ করে। তো এরপরে আর কিছু নাই। আরেকটা কথা সেটা হচ্ছে এই অনুচক্রিকার একটা ঝিল্লি থাকে। এই ঝিল্লিতে দুইটা পদার্থ থাকে, একটা হচ্ছে গ্লাইকোপ্রোটিন, গ্লাইকোপ্রোটিন। এই গ্লাইকো শব্দটা আসছে গ্লাইকোজেন থেকে। আর এই গ্লাইকোজেন হচ্ছে একটা শর্করা বা কার্বোহাইড্রেট। আর প্রোটিন তো প্রোটিনই, অর্থাৎ গ্লাইকোপ্রোটিন মানে হচ্ছে কার্বোহাইড্রেট প্লাস প্রোটিন। এই উপাদানটা থ্রোম্বোসাইটের ঝিল্লির মধ্যে থাকে। আরেকটা উপাদান থাকে, সেটা হচ্ছে ফসফোলিপিড। ফসফোলিপিড, লিপিড মানে তো চর্বি, আর ফসফো মানে কি? ফসফেট যুক্ত। অর্থাৎ ফসফোলিপিড মানে হচ্ছে ফসফেট প্লাস লিপিড। এই দুইটা উপাদান গ্লাইকোপ্রোটিন আর ফসফোলিপিড অনুচক্রিকার ঝিল্লিতে অবস্থান করে এবং রক্ত জমাট বাঁধার প্রক্রিয়াটা ত্বরান্বিত করে। তো এই পর্যন্ত বললাম। এরপরে অনুচক্রিকার কাজ করতেই হবে অস্থায়ী প্লেটলেট প্লাগ তৈরি করে। প্লাগ মানে কি? প্লাগ, প্লেটলেট প্লাগ মানে হচ্ছে জমাটের প্রথম ধাপ। অর্থাৎ রক্ত জমাট বাঁধার সর্বপ্রথম ধাপই হচ্ছে প্লেটলেট প্লাগ তৈরি হওয়া। আমাদের যখন কোনো জায়গায় শরীরে কেটে যায়, তখন দেখবে একটু পরেই তাৎক্ষণিকভাবে একটা পাতলা লেয়ার তৈরি হয়। ওইখানে যদি আবার টাচ করো, মানে প্লেটলেট প্লাগটা ভেঙে দাও, তাহলে দেখবা আবার রক্তটা বেরিয়ে আসে। যতক্ষণ না পর্যন্ত এইখানে যে ফাইব্রিনোজেন আইসা বা ওইরকম কোনো পদার্থ মানে ক্লটিং ফ্যাক্টর আইসা পুরোপুরি রক্ত জমাট না বাঁধায়, ততক্ষণ পর্যন্ত এই অনুচক্রিকার যে প্লেটলেট প্লাগগুলো আছে, এইগুলা রক্ত জমাট বাঁধায় রাখে, অর্থাৎ রক্তটা বের হইতে দেয় না। আর একটা কাজ করে, সেটা হচ্ছে আকর্ষণ করে। এখন কিসের আকর্ষণ করে? অন্য অনুচক্রিকাগুলোকে আকর্ষণ করে। অর্থাৎ অনুচক্রিকার প্লেটলেট প্লাগের মাধ্যমে প্রাথমিকভাবে রক্ত জমাট বাঁধে আর অন্যান্য অনুচক্রিকাগুলোকে আকর্ষণ করে। আর যখন ফাইব্রিন জালকটা তৈরি হওয়ার পরে, তখন এই প্লেটলেট প্লাগের কোনো দরকার পড়ে না। এটা হচ্ছে প্রাথমিকভাবে রক্ত জমাট বাঁধার ধাপ। এরপরে ক্লটিং ফ্যাক্টর। ক্লটিং ফ্যাক্টর তোমরা একটু পরেই পড়বা। মোট 13টা ক্লটিং ফ্যাক্টর আছে। এর মধ্যে প্রধান ক্লটিং ফ্যাক্টর 4টা। এইগুলো সম্পর্কে বিস্তারিত এই এক পেজ পরে আছে, পড়তে পারবা। ক্লটিং ফ্যাক্টরটা মূলত অনুচক্রিকা ক্ষরণ করে। তারপরে এগুলা ইজি আছে। অনুচক্রিকা গ্রোথ ফ্যাক্টর ক্ষরণ করে।
গ্রোথ ফ্যাক্টর ক্ষরণ করে রক্তবাহিকার এন্ডোথেলিয়ামের জন্য। এন্ডোথেলিয়াম মানে কি? এন্ডোথেলিয়াম মানে হচ্ছে কোনো নালীর ভিতরের কোষ। নালীর ভিতরের কোষকেই এন্ডোথেলিয়াল কোষ বলে। আর ওই নালীর ভিতরের অংশটাকে বলা হয় এন্ডোথেলিয়াম। আর ওই অনুচক্রিকা গ্রোথ ফ্যাক্টর ক্ষরণ করে এন্ডোথেলিয়ামটাকে সুরক্ষিত রাখে। আর এটা হচ্ছে সেরোটোনিন। সেরোটোনিনটা আবার কি? সেরোটোনিন, সেরোটোনিনটা কি করে? সংকুচিত করে। এখন কাকে সংকুচিত করে? সেটা হচ্ছে রক্তনালীকে সংকুচিত করে। অনুচক্রিকার প্রধান কাজ হচ্ছে রক্ত জমাট বাঁধানো। এখন সে যদি শুধুমাত্র জমাট বাঁধানোর দিকেই লক্ষ্য করে, রক্ত প্রবাহটাকে স্লো না করে, তাহলে কিন্তু সে রক্তটা আটকে রাখতে পারবে না। এই জন্য যাতে রক্ত প্রবাহটাও কম হয়, সেই জন্য সে সেরোটোনিন ক্ষরণ করে। আর এই সেরোটোনিনটা রক্তনালীটাকে সংকুচিত করে। যেহেতু সংকুচিত করে, রক্ত আসার যে পথ বা রাস্তাটা আছে সেটাও ছোট হয়ে যায়। এই জন্য রক্ত প্রবাহটা তুলনামূলক কম হয়। আর তার রক্ত জমাট বাঁধাইতেও বা প্লেটেলেট প্লাগ তৈরি করতেও সুবিধা হয়। তো এটা ছিল সেরোটোনিনের কাজ। তো এই কাজের মধ্যে আর কিছু পড়া লাগবে না, সবগুলোই পারবা। এরপরে রক্তকণিকাকে কেন রক্তকোষ বলা হয় না, এটার ব্যাখ্যা আমি প্রথম ক্লাসেই দিছি। যেহেতু মানে বিভাজিত হইতে পারে না, তাই কোষ বলা হয় না, কণিকা বলা হয়। আর এখানে এক্সট্রা ভাবে যেটা লেখা আছে সেটা হচ্ছে যে কোষের তো অনেক প্রকার অঙ্গাণু থাকে, যেমন ধরো মাইটোকন্ড্রিয়া, তারপর প্লাস্টিড বা আরো যেগুলো আছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এগুলা কিন্তু এই রক্ত কণিকার মধ্যে দেখা যায় না। এই জন্য এগুলাকে কোষ না বলে কণিকা বলা হয়। তো এই পৃষ্ঠা শেষ। এখন আসো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ছক। এই ছকটা অনেক গুরুত্বপূর্ণ, পড়তেই হবে। তবে সুবিধার ব্যাপার হচ্ছে যে এই ছকটা অলরেডি আমি পড়ায় আছি, রেকর্ডিং হইতেছে। এই ছকটা অলরেডি তোমরা সম্পূর্ণ পড়ছো। সম্পূর্ণ পড়ছো কিভাবে? এইখানে যা যা লেখা আছে সবটা বিস্তারিত পড়ছো, আর এটা হচ্ছে ওইটার সামারি। তো নিজেরাই বুঝবা, আমি যদি পড়াই সময় নষ্ট হবে আর কি। এখানে জাস্ট একটা মনে রাখো, সেটা হচ্ছে আমাদের যে লোহিত রক্তকণিকা বা আরবিসি, আমরা যখন ভ্রূণ অবস্থায় থাকি তখন সেটা যকৃত আর প্লীহা হইতে উৎপন্ন হয়। আর প্রাপ্তবয়স্ক অবস্থায় বা একটু যখন বড় হই তখন লোহিত অস্থিমজ্জা থেকে উৎপন্ন হয়। এখানে আর কিছুই নাই, সবগুলা পড়ায় ফেলছি অলরেডি। বা যদি থাকে ওই রকম আর কি বুঝবা। তো এই ছিল আজকে আমাদের ক্লাস, এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা ক্লটিং ফ্যাক্টর করব। ক্লটিং ফ্যাক্টর রক্ত জমাট বাঁধাইতে প্রধান ভূমিকা পালন করে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আজকের ক্লাসের পড়াটা আজকেই পড়ে ফেলো, তাহলে দেখবা তোমার কাছে অনেক সহজ মনে হবে। আল্লাহ হাফেজ।